Welcome student, welcome to your favorite chemistry channel, Chemistry for You. আজকে আমরা ক্লাস 12 এর সেকেন্ড যে পার্ট মানে অ্যালকোহল ফেনল ইথারের সেকেন্ড পার্ট সেটা আজকে আমরা শুরু করছি। তো আমরা অলরেডি ক্লাসিফিকেশন, আইইউপিএসি নোমেনক্লেচার এই সমস্ত জিনিসগুলো আমরা দেখেছি। তো আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে যে এই যে অ্যালকোহল বা ফেনল এদের মধ্যে বন্ড মানে এদের মধ্যে বন্ড অ্যাঙ্গেলের কি ডিফারেন্স, খুব ছোট্ট একটা টপিকস। তারপরে আমরা একটা প্রিপারেশনে যাব, অ্যালকোহলের প্রিপারেশন। ওকে, চলো শুরু করা যাক। তাহলে প্রথমেই আমি যদি অ্যালকোহলের স্ট্রাকচার দেখি, তাহলে অ্যালকোহলের স্ট্রাকচার দেখতে পাবো CH3OH, যেখানে এরকম অক্সিজেনের মাথায় লোন পেয়ার আছে অক্সিজেনের সাথে, দেখতেই পাচ্ছি, কারণ বুঝতেই পারছি কেন অক্সিজেনের কাছে লোন পেয়ার থাকবে। এবার আমি যদি দেখি এর স্ট্রাকচার কি হতে পারে, এর স্ট্রাকচার কি হতে পারে, মানে আমি যদি ধরো এখান থেকে অক্সিজেন, তাহলে হাইব্রিডাইজেশন নির্ণয় করি। হাইব্রিডাইজেশন নির্ণয় করি কি হবে, বলেছিলাম লোন পেয়ার প্লাস বন্ড পেয়ার, ঠিক আছে? তাহলে দুটো লোন পেয়ার আছে আর দুটো বন্ড পেয়ার আছে, ঠিক আছে? তাহলে কত হচ্ছে 4, তাহলে 4 হলে কি হয়ে যাবে sp3। অর্থাৎ এর স্ট্রাকচার হওয়া উচিত কি, এর স্ট্রাকচার হওয়া উচিত ট্রাইগোনাল, সরি টেট্রাহেড্রাল হওয়া উচিত, তাই তো? যেখানে এখানে অক্সিজেনের কাছে দুটো লোন পেয়ার থাকবে এবং এখানে থাকবে CH3 এবং এখানে থাকবে H, অর্থাৎ টেট্রাহেড্রাল স্ট্রাকচার হওয়া উচিত কার, অ্যালকোহলের। তাহলে বন্ড অ্যাঙ্গেল কত হওয়া উচিত, 109 ডিগ্রি 28 মিনিট। এই বন্ড অ্যাঙ্গেলটা হওয়া উচিত 109 ডিগ্রি 28 মিনিট। ক্লিয়ার? এটাতে কারোর কোনো সমস্যা নেই, কারণ sp3 হলে 109 ডিগ্রি 28 মিনিট বন্ড অ্যাঙ্গেল হয়। বাট এই বন্ড অ্যাঙ্গেলটা লক্ষ্য করা গেছে যে কত হয় না 108 ডিগ্রি 9 মিনিট হয়ে থাকে। অর্থাৎ এখানে বন্ড অ্যাঙ্গেলটা সামান্য পরিমাণে কমে গেছে, ঠিক আছে? মানে কেন কমে গেছে, কমে যাওয়ার কারণটা কি? দেখো, ডেটাগুলো মুখস্থ করার কোনো দরকার নেই, ফ্যাক্টটাকে মনে রাখো, ফ্যাক্টটাকে বোঝার চেষ্টা করো, ঠিক আছে? যে এখানে এই যে অক্সিজেনের কাছে দুটো লোন পেয়ার দেখতে পাচ্ছ, তাহলে এই লোন পেয়ারগুলো কি হতে পারে, লোন পেয়ারগুলো একে অপরের সাথে রিপালশন করতে পারে। অর্থাৎ এখানে লোন পেয়ার রিপালশন হচ্ছে, আমরা জানি লোন পেয়ার রিপালশন সবচেয়ে বেশি হয়, তারপরে হয় লোন পেয়ার বন্ড পেয়ার রিপালশন, তারপরে হয় বন্ড পেয়ার রিপালশন, তাই তো? এটা আমরা দেখি যে প্রথমে হয় লোন পেয়ার রিপালশন, তারপরে লোন পেয়ার বন্ড পেয়ার রিপালশন এবং লাস্টে হচ্ছে বন্ড পেয়ার রিপালশন। অর্থাৎ এখানে এই দুটো লোন পেয়ারের মধ্যে একটা রিপালশন তৈরি হচ্ছে, যার ফলে কি হচ্ছে, বন্ড দুটোকে ঠেলে দিচ্ছে, তার ফলে 109 ডিগ্রি থেকে বন্ড অ্যাঙ্গেলটা কমে গিয়ে দাঁড়াচ্ছে 108 ডিগ্রি 9 মিনিট। বুঝতে পারা গেল? ঠিক একই রকম ভাবে যদি আমরা ফেনলের কথা চিন্তা করি, তাহলে একই রকম ভাবে ফেনলেও একই রকম ভাবে এটা কি হবে, অক্সিজেনের দুটো লোন পেয়ার আছে, সেজন্য এই বন্ড অ্যাঙ্গেলটা কত দাঁড়াবে, এই বন্ড অ্যাঙ্গেলটা আমার দাঁড়ানো উচিত ছিল কত, 109 ডিগ্রি 28 মিনিট, ঠিক আছে? মোটামুটি এই বন্ড অ্যাঙ্গেলটাতে কি হয়, খুব বেশি পরিবর্তন হয় না, মোটামুটি 109 ডিগ্রির কাছাকাছি বন্ড অ্যাঙ্গেলটা হয়ে থাকে। কত হয়ে থাকে, 109 ডিগ্রি। তাহলে স্যার এখানে কেন হলো না? দেখো, এখানে কেন হলো না তার একটা কারণ কি, তার একটা কারণ, এর আগে অলরেডি আমরা যখন অ্যালকোহলের বা রেজোনেন্স পড়ছিলাম তখন একটা জিনিস আমরা জেনেছি যে এখানে কি হয়ে থাকে, এখানে যে অক্সিজেন, এখানে যে কার্বনটা, সেই কার্বনটা হচ্ছে sp2 কার্বন, এবং এখানে অক্সিজেনের কাছে লোন পেয়ার অফ ইলেকট্রন আছে। তাহলে এই লোন পেয়ার অফ ইলেকট্রন গুলো এই sp2 কার্বনের সাথে তাহলে এখানে কি রেজোনেন্সে অংশগ্রহণ করতে পারে, কারণ এখানে আমরা রেজোনেন্সের যে ফ্যাক্টর সেটা দেখতে পাচ্ছি, ডবল বন্ড, সিঙ্গেল বন্ড, লোন পেয়ার,
সো এটা একটা রেজোনেন্সের ফেভারেবল কন্ডিশন, তাহলে এখানে রেজোনেন্স পসিবল। তাই রেজোনেন্স হওয়ার জন্য লোন পেয়ারটা কিন্তু ওখান থেকে কিছুটা পরিমাণে হলেও কি হচ্ছে, লোন পেয়ারটা কিছুটা পরিমাণে হলেও ছড়িয়ে যাচ্ছে, তাই তো? লোন পেয়ারটা কিছুটা পরিমাণে হলেও ছড়িয়ে যাচ্ছে, বুঝতে পারা গেল? তাহলে এখানে কি হচ্ছে, এখানে আমার রিপালশন হচ্ছে, এখানে রিপালশন হচ্ছে, এখানে বিকর্ষণ হচ্ছে, এখানে বিকর্ষণ হচ্ছে, বাট এখানে কি হচ্ছে, লোন পেয়ারটা ছড়িয়ে যাচ্ছে, যার ফলে কিন্তু বিকর্ষণের মানটা অনেকটা কমে যায়। ক্লিয়ার? বুঝতে পারা গেছে? এরপরে এই যে অক্সিজেন, এই বন্ড লেন্থ, এগুলো জাস্ট ইনফরমেশন হিসেবে মাথায় রাখো, অনেক সময় প্রশ্ন দিতে থাকে। এই বন্ড লেন্থটার মান হয় 142 পিকোমিটার, বাট এখানে এই যে বন্ড লেন্থটা, মানে আমার কার্বন অক্সিজেন যে বন্ড লেন্থ, সেই বন্ড লেন্থটা এখানে হয়ে থাকে 136 পিকোমিটার। অর্থাৎ এখানে বন্ড লেন্থটা কিন্তু CO যে বন্ড লেন্থ, অর্থাৎ কোন বন্ড লেন্থ, CO বন্ড লেন্থটা এখানে কিন্তু কমে যাচ্ছে। কেন কমে যাচ্ছে? তোমাকে যদি কেউ প্রশ্ন করে যে ফেনলের CO বন্ড লেন্থ এবং অ্যালকোহলের CO বন্ড লেন্থের মধ্যে কেন এই ডিফারেন্সটা আছে, তাহলে তোমার অ্যানসার কি আসবে, বা তোমার অ্যানসার কি আসা উচিত, সেটা হচ্ছে কি বলবে তুমি, সেটা হচ্ছে এখানে যে রেজোনেন্সের কারণে CO যে বন্ডটা সেটা কি হয়, সেটা দ্বিবন্ধন চরিত্র লাভ করে, তাই তো? সেটা দ্বিবন্ধন চরিত্র লাভ করে, তাই তো? এখানে CO বন্ডটা কি করে, দ্বিবন্ধন চরিত্র লাভ করে। কি করে রেজোনেন্স হয় এটার আলাদা করে বলার কোনো দরকার নেই। তাহলে এখানে যে CO বন্ডটা আছে সেটা কি করবে, সেটা দ্বিবন্ধন চরিত্র লাভ করছে, যার জন্য কি হবে, যার জন্য এই CO বন্ডটা সেটা ডবল বন্ড হয়ে যাবে। এখানে যে CO বন্ডটা আছে সেটা ডাবল বন্ড হয়ে যাবে, এবং সেটা যদি ডাবল বন্ড হয়ে যায় তাহলে কি হবে, ডাবল বন্ড হয়ে গেলে বন্ড লেন্থ ছোট হয়ে যাবে, বুঝতে পারা গেছে? বাট এখানে এই ধরনের কোনো রেজোনেন্স নেই, তাহলে এখানে কি বলবো আমরা, এখানে রেজোনেন্স হয় না, তাই বন্ড লেন্থ বেশি। এখানে রেজোনেন্স হয় না তাই বন্ড লেন্থ বেশি, আর এখানে রেজোনেন্স হয় তাই বন্ড লেন্থ এখানে কম। ক্লিয়ার? পুরো জিনিসটা নোট ডাউন করবে অবশ্যই, আমি তোমাকে বলছি তোমরা ভিডিওটা কিন্তু অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, এবং যে কথাগুলো বলছি অবশ্যই কিন্তু সঙ্গে সঙ্গে নোট করতে থাকবে, এবং পারলে ভিডিও স্টপ করে কথাগুলো নোট করে নেবে, বাট অবশ্যই নোট করবে কথাগুলো, যে কথাগুলো বলছি সেই কথাগুলো কিন্তু অবশ্যই নোট করবে, না হলে কিন্তু সমস্যায় পড়ে যাবে। ঠিক আছে? তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে লাইক করবে এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দেবে। তাহলে প্রথমেই কি বলছি, তাহলে এখান থেকে আমি তিনটে জিনিস আমার কাছে এলো, কি কি এলো, যে বন্ড অ্যাঙ্গেল কমে যাচ্ছে। কেন কমে যাচ্ছে? লোন পেয়ার বিকর্ষণ হচ্ছে। এখানে বন্ড অ্যাঙ্গেল কম পরিমাণে কমছে ফেনলের ক্ষেত্রে, তার কারণ হচ্ছে এখানে যে লোন পেয়ার অফ ইলেকট্রনটা সেটা কার্বনের সাথে রেজোনেন্সে টেক পার্ট করে, দ্যাটস ওয়াই এখানে কি হচ্ছে, এখানে কিন্তু বন্ড যে লোন পেয়ারটা সেটা ছড়িয়ে পড়ছে। ঠিক আছে? তারপরে কি দেখলাম, যে CO বন্ড লেন্থটা অ্যালকোহলের ক্ষেত্রে হচ্ছে 142 পিকোমিটার, যেখানে ফেনলের ক্ষেত্রে হচ্ছে 136 পিকোমিটার। অর্থাৎ এখানে কিন্তু সামান্য পরিমাণে CO বন্ড লেন্থ ফেনলের ক্ষেত্রে কমে গিয়েছে। তো সেটা কেন কমে গিয়েছে? কারণ এই রেজোনেন্সের জন্য এখানে কি হচ্ছে, এই CO বন্ধনটা একটা দ্বিবন্ধন চরিত্র লাভ করছে, এবং আমরা জানি এক বন্ধনের থেকে দ্বিবন্ধনের কি হয়, বন্ধন দৈর্ঘ্য ছোট, তাই অটোমেটিক্যালি কি হয়, ফেনলের ক্ষেত্রে CO বন্ড লেন্থটা কিন্তু কমে যায়, অ্যালকোহলের ক্ষেত্রে কিন্তু সেটা তুলনামূলকভাবে একটু বড় হয়ে থাকে। বুঝতে পারা গেল? তাহলে একটি ছোট্ট জায়গা আমরা আজকে ডিসকাশন করলাম এখানে। ওকে, তাহলে এটা গেল আমাদের বন্ড লেন্থ এবং বন্ড অ্যাঙ্গেলের সম্বন্ধিত একটা ডিসকাশন। এরপর আমরা চলে যাব অ্যালকোহলের প্রিপারেশন, অর্থাৎ অ্যালকোহল আমরা প্রস্তুতি কি করে করতে পারি, অ্যালকোহল আমরা প্রিপেয়ার কি করে করতে পারি সেটার দিকে আমরা চলে যাব। ক্লিয়ার? তাহলে দেখো, অ্যালকোহল এর প্রস্তুতি, খাতায় হেডিং দিয়ে নেবে অ্যালকোহলের প্রস্তুতি।
ঠিক আছে? তাহলে অ্যালকোহলের প্রস্তুতি কত রকম ভাবে হতে পারে? অ্যালকোহলের প্রস্তুতি 4টে ধাপে হতে পারে। ঠিক আছে, 4টে ধাপে হতে পারে অ্যালকোহলের প্রস্তুতি। প্রথম ধাপে কি হতে পারে? প্রথমে অ্যালকিন থেকে তারপরে কি হতে পারে? কার্বনিল যৌগ থেকে 3 নম্বর হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড থেকে, এবং 4 নম্বর, এটা আমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রত্যেকটা ইম্পর্টেন্ট, বাট 4 নম্বর হচ্ছে গ্রিগনয়েড বিকারক থেকে। অর্থাৎ এই 4টে উপায়ে আমরা কি করব? আমরা কিন্তু কি প্রস্তুত করতে পারি? আমরা অ্যালকোহল প্রস্তুত করতে পারি। তো আজকে আমরা শুধু কি করব? অ্যালকিন থেকে কি করে প্রস্তুত করা যায় সেটা দেখব। পরের ভিডিওগুলোতে আমরা কার্বনিল যৌগ, কার্বক্সিলিক অ্যাসিড এবং গ্রিগনয়েড বিকারক থেকে কি করে প্রিপারেশন করা যায় সেটা দেখে নেব। ঠিক আছে? ওকে, তাহলে ফার্স্ট প্রিপারেশনটা আমরা আজকে শুরু করি, সেটা হচ্ছে অ্যালকিন থেকে। অ্যালকিন থেকে প্রস্তুতি করা। বাট অ্যালকিন থেকে যে প্রস্তুতি করব তার 3টে পদ্ধতি আমরা ফলো করব। ঠিক আছে, তার 3টে পদ্ধতি। একটা কি? প্রথমটা হচ্ছে জল যোজন দ্বারা। ঠিক আছে, জল যোজন দ্বারা, এবং এটা অবশ্যই অ্যাসিড ক্যাটালাইজড হবে। অ্যাসিড ক্যাটালাইজড অর্থাৎ এখানে অ্যাসিড অনুঘটক হিসাবে কাজ করবে। বুঝতে পেরেছো? প্রত্যেকটা নোট করবে সঙ্গে সঙ্গে। তাহলে জল যোজন দ্বারা হলো প্রথমে, তারপরে করব HBO মেথড। স্যার এটা আবার কি? এটা হচ্ছে হাইড্রোবোরেশন অক্সিডেশন মেথড। ঠিক আছে, আবার আমি বলছি, আমার এই ভিডিওটা থেকে তোমরা বোর্ড, নিট এবং আইআইটি 3টেরই কিন্তু এক্সাম দিতে পারবে। তাহলে আমি কিন্তু অবশ্যই বলে দেব কোন জায়গাটা বোর্ডের জন্য প্রযোজ্য, কোন জায়গাটা নিটের জন্য প্রযোজ্য, এবং কোন জায়গাগুলো আইআইটির জন্য প্রযোজ্য। ঠিক আছে, তার জন্য বারবার বলছি ভিডিওগুলো কিন্তু মন দিয়ে শুনবে, কারণ যার ফোকাস শুধুমাত্র বোর্ড, যে শুধুমাত্র বোর্ডে ফোকাস করে আছো, সে হয়তো সব কিছু দেখে নিলে তখন তার কাজে লাগবে না, তখন ভাববে যে কি পড়াচ্ছে। বুঝতে পারলে? আবার যার হয়তো নিট, সে হয়তো কোনো একটা জিনিস দেখে চলে গেলে, অন্য কোনো জিনিস দেখলে হয়তো আইআইটি সেটা দেখে নিলে। বাট আইআইটিতে যারা করছো তাদের কোনো অসুবিধা নেই, তারা সবকিছুই ফলো করতে পারে। সুতরাং আমি যেটা বলছি, বিশেষ করে যারা আছো, যারা যদি বোর্ডের জন্য যদি ভিডিওটা দেখো, শুধুমাত্র বোর্ডের পরীক্ষার জন্য যদি ভিডিওটা দেখছো, তাহলে কিন্তু অবশ্যই, অতি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভালো করে শুনবে। আমি অবশ্যই মার্ক করে দেবো, যেমন এর আগে আমি যা যা করিয়েছি পুরোটাই বোর্ডের জন্য ইম্পর্টেন্ট, নিটের জন্য ইম্পর্টেন্ট, আইআইটিতে সেরকম প্রশ্ন আসে না। বাট আজকে যেটা বলবো, কিছু কিছু জায়গা বোর্ডে আসবে, কিছু কিছু জায়গা আইআইটি নিটে আসে, বাট বোর্ডে কিছু কিছু জায়গা আসে না, সেটাও আমি বলে দেবো। আর এরপরে এখানে একটা খুব ইম্পর্টেন্ট কথা বলার আছে, সেটা হচ্ছে প্রত্যেক বছর যেটা নিয়ে কথা হয়, সেটা হচ্ছে মেকানিজম কতটা কি করব। প্রথম কথা ভালো করে শুনে নাও কথাটা, যেটা বলতে চাইছি। মেকানিজম তোমাদের কেমিস্ট্রিতে, অর্গানিকে ধরো প্রায় কম করে হলো 200 থেকে 250 রিঅ্যাকশন আছে। তাহলে 200 থেকে 250টা রিঅ্যাকশনের মেকানিজম করে সময় নষ্ট করার কোনো নিশ্চয়ই মানে হয় না। 200 থেকে 250টা মেকানিজম করে সময় নষ্ট করা, এবং 2 নম্বর ফালতু খাটনি। আমার মোটিভেশনাল যে ভিডিওটা দিয়েছিলাম যে কি করে 90% অ্যাভাব মার্কস করা যায়, বলা যায়, ওখানে একটা কথা খুব স্পষ্ট করে আমি বলে দিয়েছিলাম যে পড়াশোনাটা তোমাকে স্ট্র্যাটেজিক্যালি করতে হবে। যে জিনিসটা আমার দরকার নেই, তুমি এখন অনার্স করতে যাচ্ছ না,
তুমি এখন অনার্স করতে যাচ্ছ না, সুতরাং তোমাকে সব মেকানিজম জানতে হবে এমন কিন্তু বাধ্যতামূলক নয়। তাই সব মেকানিজম জানার কোনো দরকার নেই। তাই কেউ আমাকে ফার্দার বলো না যে স্যার এইটার মেকানিজম করলাম না কেন। যেটার মেকানিজম দরকার, যেটার মেকানিজম তোমাদের পরীক্ষার জন্য প্রয়োজন, সেটা আমি অবশ্যই করিয়ে দেবো, সেটা নিয়ে তোমাদেরকে বলতে হবে না। এই জায়গাটা যেন সবার কাছে ক্লিয়ার থাকে। সব মেকানিজম মানে অতি পাকামি করে কোনো লাভ নেই, তাতে কিন্তু লসটা তোমাদেরই। ক্লিয়ার? তাহলে প্রথম মেথডটা হচ্ছে জল যোজন দ্বারা, সেকেন্ড মেথড হচ্ছে এইচবিও মেথড, এবং 3 নম্বর মেথড হচ্ছে OMDM মেথড। স্যার কি সব বলছেন একে? অবশ্যই কারণ আছে, তাই বলছি। OMDM মেথডটা কি? OMDM মেথডটা হচ্ছে oxymercuration demercuration reaction। অক্সিমার্কিউরেশন ডিমার্কিউরেশন রিঅ্যাকশন, অর্থাৎ একবার অ্যাড হবে তারপরে বেরিয়ে যাবে, ব্যাপারটা এরকম। তো আমরা পরের দিনে এই দুটো করব, কারণ আমি আবারও বলছি আমি খুব ডিটেলসে পড়াবো, কিন্তু প্রত্যেকটা জিনিস ডিটেলসে পড়াবো, তাই ভিডিওগুলো একটু বড় হবে, বাট এটুকু বলছি ক্লিয়ার কনসেপ্ট পেয়ে যাবে। ঠিক আছে? তাহলে আজকে আমরা অনলি শুধুমাত্র জল যোজন বিক্রিয়াটা দিয়ে কি করে হয় সেটা করব। নেক্সট ভিডিওতে আমরা এইচবিও মেথড এবং OMDM মেথড করব। ক্লিয়ার? ওকে, পরিষ্কার হয়েছে কথাটা? তাহলে প্রথমেই যেটা আজকে আমরা করব সেটা হচ্ছে অ্যালকিনের হাইড্রেশন রিঅ্যাকশন। ঠিক আছে? অ্যালকিনের হাইড্রেশন রিঅ্যাকশন। হাইড্রেশন বিক্রিয়া, অর্থাৎ এখানে জল যোজন। মানে স্যার কেন অ্যাসিড ক্যাটালাইজড বিক্রিয়া দরকার পড়লো স্যার? কেন স্যার অ্যাসিড অনুঘটক হিসেবে প্রয়োজন পড়লো? ঠিক আছে, সেটা এবার আমরা একটু জেনে নিই। আরেকটা যেটা বলি সেটা হচ্ছে অ্যালকোহলের আরো একটা প্রিপারেশন আছে। ঠিক আছে, সেটা হচ্ছে হ্যালো অ্যালকেন থেকে। যেহেতু অলরেডি আমরা এটা পড়ে এসেছি, এটাও আমরা একটা পড়ে এসেছিলাম, আমরা এটা নেক্সট পরে করে নেব। ঠিক আছে, অ্যালকিনের হাইড্রেশন বিক্রিয়া। এবার প্রথম কথা আমরা প্রথমে একটা অ্যালকিন দেখি। ঠিক আছে, অ্যালকিনের সাথে প্রথমে আমরা জলের বিক্রিয়া ঘটাচ্ছি। এবার এই অ্যালকিন নিজে কি হিসাবে কাজ করতে পারে? অ্যালকিন নিজে কি হিসাবে কাজ করতে পারে? কারণ অ্যালকিনের এখানে পাই ইলেকট্রন আছে। পাই ইলেকট্রন থাকার জন্য তার ইলেকট্রন ঘনত্ব যথেষ্ট বেশি। তাই ইলেকট্রন ঘনত্ব বেশি বলে এ কি হিসাবে কাজ করবে? এ অবশ্যই নিউক্লিওফাইল হিসাবে কাজ করবে। তাহলে ও যদি নিজে নিউক্লিওফাইল হিসাবে কাজ করে, তাহলে ওর ডিমান্ড হবে যে আমি একটা ইলেকট্রোফাইলকে পাবো। বাট এখানে জল কি ইলেকট্রোফাইল নয়, জল ইলেকট্রোফাইল নয়। আমরা বলেছিলাম যে যে সমস্ত এলিমেন্টের মাথার উপরে একটা নেগেটিভ চার্জ আছে বা লোন পেয়ার ইলেকট্রন আছে, তারা কি হয়? নিউক্লিওফাইল। যাদের উপর পজিটিভ চার্জ আছে, যাদের ভ্যাকেন্ট অরবিটাল আছে, তারা কি হয়? ইলেকট্রোফাইল হয়। আর যাদের নেই তারা নিউক্লিওফাইল হয়। এদের দুজনের মধ্যে বিক্রিয়া হয়। তাই বুঝতে পারছো নরমালি জলের সাথে কোনো রকম বিক্রিয়া হবে না। তার কারণ হচ্ছে এখানে পাই বন্ড হচ্ছে একটা নিউক্লিওফিলিক সেন্টার। তাহলে সে তার ডিমান্ড হবে, সে ডিমান্ড কি করবে? সে ইলেকট্রন দিতে চায়। সেই ইলেকট্রন রিচ সেন্টার, এটা একটা ইলেকট্রন ঘনত্বযুক্ত জায়গা, যার ফলে সেই ইলেকট্রন দিতে চাইবে, কিন্তু এখানে H2 ইলেকট্রন নিতে চাইবে না। এবং সেটার কারণেই এখানে আমাকে কি হয়? অ্যাসিড অনুঘটক হিসাবে ব্যবহার করতে হয়। অ্যাসিড অনুঘটক হিসাবে ব্যবহার করতে হয়। বুঝতে পারা গেল কি বললাম? কেন অ্যাসিড অনুঘটক হিসাবে ব্যবহৃত হয়? কারণটা নিশ্চয়ই পরিষ্কার হয়েছে। ক্লিয়ার? এবারে স্যার তাহলে বিক্রিয়াটা কিভাবে হয়, তার মেকানিজমটা কি আছে? তার মেকানিজমটা কি আছে?
তাহলে দেখো এখানে কি হয়, তাহলে বিক্রিয়াটা তাহলে এইভাবে নিশ্চয়ই হচ্ছে না। তাহলে বিক্রিয়াটা হচ্ছে কিভাবে? তাহলে বিক্রিয়াটাতে ডাইলিউট HCl ডাইলিউট H2SO4 ডাইলিউট H2SO4 ব্যবহৃত হয় বা H+H2 এইভাবেও লেখাটা হয়ে থাকে। তো এখানে ঘটনাটা কি হয়, জিনিসটা খুবই এটা সোজা, এখানে বিক্রিয়াটা করাটা খুব সোজা। কি রকম? H আর OH অ্যাড হবে, H প্লাস OH মাইনাস, বন্ডটা ভাঙবে, এখানে H প্লাস OH মাইনাস অ্যাড হয়ে যাবে। বুঝতে পারলে কি হলো? বন্ড ভাঙবে, H প্লাস OH মাইনাস অ্যাড হয়ে যাবে, অর্থাৎ এইদিকে একটা হাইড্রোজেন দিয়ে দাও আর একটা OH দিয়ে দাও। এটা হচ্ছে আমার কি, এটা হচ্ছে আমার প্রতিসম অ্যালকিনের মধ্যে বিক্রিয়া হচ্ছে, প্রতিসম অ্যালকিনের মধ্যে বিক্রিয়া হচ্ছে। প্রতিসম অ্যালকিনে OH এর অ্যাডিশন ক্লাস 11 এ আমরা ডিটেইলসে পড়েছিলাম। সেটা আমরা কি পড়েছিলাম? প্রতিসম অ্যালকিনে জল যোজন বিক্রিয়া কিভাবে হয়ে থাকে, কোন ওয়েতে হয়ে থাকে? MR অ্যাডিশন হয়ে থাকে। MR অ্যাডিশন মানে স্যার, MR মানে মার্কভ নিকভ অ্যাডিশন হয়ে থাকে, তাই তো? মার্কভ নিকভ অ্যাডিশন হয়ে থাকে, অর্থাৎ তেলা মাথায় তেল দেওয়া হয়ে থাকে। তার মানে অলরেডি যেখানে হাইড্রোজেন বেশি, হাইড্রোজেন আবার সেখানে গিয়ে অ্যাড হবে, আর যেখানে হাইড্রোজেন কম সেখানে নেগেটিভ পার্টটা গিয়ে অ্যাড হবে। এই হচ্ছে আমার মার্কভ অ্যাডিশন। তাহলে নর্মাল ওয়েতে এই জল যোজন বিক্রিয়াটা কিভাবে হয়? মার্কভ অ্যাডিশনের থ্রু দিয়ে হয়। বাট প্রতিসম অ্যালকিনের ক্ষেত্রে আমার কোনো রকম কোনো ঝামেলার দরকার নেই, এখানে আমার মেকানিজম বোঝারও খুব একটা দরকার নেই। আমি ডাইরেক্ট একদিকে H এবং একদিকে কি করব, একদিকে OH অ্যাড করে দেব। বুঝতে পারা গেল? ক্লিয়ার? ওকে, এবার আমরা অপ্রতিসম অ্যালকিনের ক্ষেত্রে দেখব অপ্রতিসম অ্যালকিন। বাট কেন দেখব? কারণ এখানে একটা টুইস্ট আছে, টুইস্ট ইন দ্য টেলস। তাহলে এখানে টুইস্টটা কি আছে? এটা হচ্ছে একটা আমার অপ্রতিসম অ্যালকিন, ঠিক আছে? এখানে একটা অপ্রতিসম অ্যালকিন, এখানে CH3 তে কার্বনটা অ্যাড হবে, এটা বুঝে নেবে, समझदारों के लिए इस तरह ही काफी है। তাহলে এখানে অপ্রতিসম অ্যালকিন, স্যার প্রতিসম অ্যালকিন আবার কি বলছে? তাহলে আবার কি বলবো? অপ্রতিসম অ্যালকিন মানে এই যে কার্বনের চারিদিকে, ডবল বন্ডের চারিদিকে যদি সেম এনভায়রনমেন্ট থাকে তাহলে হয়ে যাবে প্রতিসম, আর যদি আনসিমেট্রিক্যাল এনভায়রনমেন্ট থাকে তাহলে হয়ে যাবে অপ্রতিসম বা আনসিমেট্রিক্যাল অ্যালকিন। যেমন এখানে কার্বনে দুটো হাইড্রোজেন আছে বা এখানে দুটো CH3 আছে, তাই এটা হয়ে গেল আমার অপ্রতিসম অ্যালকিন। অপ্রতিসম অ্যালকিন, ঠিক আছে? এবারে এখানে H প্লাস H2O যদি দিই তাহলে আমার প্রোডাক্ট কি হতে পারে? তাহলে আমার প্রোডাক্ট কি হতে পারে? এই তো আমার জিনিসটা সিস্টেম। এবারে ঘটনাটা এরকম ঘটতে পারে, মানে H প্লাস এখানে, OH মাইনাস এখানে হতে পারে, বা আরেকটা ঘটনা ঘটতে পারে। কি ঘটতে পারে? এখানে OH মাইনাস এখানে H প্লাস ঘটতে পারে। হতে পারে, হ্যাঁ কি না? হতেই পারে, পসিবিলিটি তো স্যার আছে, আমি তো কাউকেই বলতে পারবো না। তাহলে এখানে পসিবিলিটিটাই ঠিক করে দিচ্ছে কে? এই যে সমস্যাটা তৈরি হলো, এই সমস্যাটার সমাধানই করে দিচ্ছে আমাদের MR অ্যাডিশন। এই সমস্যাটারই সমাধান করে দিচ্ছে কে? মার্কভ অ্যাডিশন। মার্কভ কি বলে দিচ্ছে? যে যেখানে হাইড্রোজেন অলরেডি বেশি আছে সেখানে কি অ্যাড হবে? হাইড্রোজেন অ্যাড হবে, এবং যেখানে হাইড্রোজেন কম আছে সেখানে OH অ্যাড হবে। অর্থাৎ আমার মেজর প্রোডাক্ট কি হবে? আমার মেজর প্রোডাক্ট বা আমার এখানে একটি ধরে রাখো প্রোডাক্ট উৎপন্ন হয়, তাহলে কি হতে পারে? এখানে তাহলে C ছিল, CH3 যেমন ছিল লিখে দাও। তাহলে এইখানে হাইড্রোজেন কম কোথায় আছে? এইখানের আর এইখানের, এই দুটোর মধ্যে কোথায় হাইড্রোজেন কম আছে? এই সেন্টারে হাইড্রোজেন কম আছে।
তাহলে যেখানে হাইড্রোজেন কম আছে ওখানে OH দিয়ে দাও, আর এখানে CH2 এর সঙ্গে কি অ্যাড হবে, হাইড্রোজেন অ্যাড হবে, অর্থাৎ হয়ে যাবে CH3 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 COH। এর নাম কি, এর নাম কি, এর জেনারেল যে নেম, এর সাধারণ নাম যেটা, কোন কি প্রোডাক্ট উৎপন্ন হলো, এটা তোমরা আমাকে কমেন্টে লিখে পাঠাবে। এর সাধারণ নাম আমাকে তোমরা লিখে পাঠাবে, এর IUPAC নাম আমি লিখে দিচ্ছি। এর IUPAC নাম হচ্ছে 2-মিথাইল প্রোপান 2-অল। এর IUPAC নাম আমি লিখে দিলাম 2-মিথাইল প্রোপান 2-অল। ঠিক আছে, IUPAC নাম হচ্ছে 2-মিথাইল প্রোপান 2-অল। IUPAC নাম আমি লিখে দিয়েছি। তোমরা কি করবে, তোমরা জেনারেল যে নেমটা সেটা তোমরা আমাকে লিখে পাঠাবে, যে জেনারেল নেমের কি হতে পারে। বুঝতে পারা গেছে? ক্লিয়ার? আশা করি সবার কাছে সমস্ত কিছু জিনিস পরিষ্কার হয়েছে। এবার এর মেকানিজমটা আমরা দেখে নিই। এর মেকানিজম আমরা দেখি যে এটা রিঅ্যাকশনটা হয় কি করে। ঠিক আছে, মেকানিজম দেখি। তার বিক্রিয়ার ক্রিয়া কৌশল। তাহলে ফার্স্ট স্টেপ কি হলো, ফার্স্ট স্টেপে হচ্ছে এই যে আমার H2SO4 আছে, ইনি একদম অ্যাসিডিক ক্যারেক্টার। অ্যাসিডিক ক্যারেক্টার মানে উনি বসে আছেন কি দেওয়ার জন্য, H+ দেওয়ার জন্য একদম চুপচাপ বসে আছেন, যে আয় বাবা H+ নিয়ে যা আমার কাছ থেকে। আর এখানে অক্সিজেনের উপর লোন পেয়ার উপরে সেই আছে, যে আমাদের কোনো কাজ নেই, আমরা কি করব, দাও আমাকে যা দেবে তাই হবে। তাহলে এখান থেকে একটা H+ টুক করে এখানে দিয়ে দিল, কারণ এই বেটা অ্যাসিড, H2SO4 বেটা অ্যাসিড, তাই H2SO4 কি করলো, H+ টুক করে ওকে দিয়ে দিল। তাহলে দিয়ে দিলেই কি হয়ে যাবে, H2O তো একদম মনের আনন্দে নাচছিল, সে একটা কি করবে, অক্সিজেন যখনই নিয়ে হাইড্রোজেন নিয়ে নিল, নিয়ে হয়ে গেল H3O+, আর এ বেটা H+টা ছেড়ে দিয়ে হয়ে গেল HSO4-। ঠিক আছে, বুঝতে পারলে? এখানে কি তৈরি হলো, এখানে H3O+ তৈরি হলো, হাইড্রোনিয়াম আয়ন তৈরি হলো। সেখানে ও কি করলো, অক্সিজেন H+টাকে নিয়ে এখানে কি তৈরি করে দিয়েছে, H3O+ তৈরি করে দিয়েছে। ঠিক আছে, বুঝতে পারা গেল? এরপরে কি হবে, এরপরে যেটা ঘটবে সেটা হচ্ছে কি ঘটবে এরপরে। ঠিক আছে, এখানে কি ঘটছে দেখো। এবারে এখানে আমার উৎপন্ন আছে H3O+, অর্থাৎ অক্সিজেনের মাথায় প্লাস চার্জ। তো অক্সিজেন প্রচন্ড ছটফট করছে, দেখো বাবু আমি ভাই ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট, আমার মাথায় প্লাস চার্জ একদম রাখা যাবে না, নিয়ে যাও নিয়ে যাও নিয়ে যাও। তখন অ্যাসিড ছিল, জোর করে H+ দিতে হবে, নিয়ে নিয়েছিল, বাট এই মুহূর্তে বলছে আমার H+ কে নিয়ে চলে যাও, অর্থাৎ H+ কে নিয়ে চলে যেতে বলছে, অর্থাৎ ইলেকট্রন গুলো H+ নিয়ে চলে যাবো বলছে। মানে H+ যদি চলে যায় তাহলে নেওয়ার ক্ষমতা কে আছে বাবা, এই তো এখানে ডবল বন্ড বসে আছে নেওয়ার জন্য। তাহলে এখানে যে ডবল বন্ডটা আছে সেই ডবল বন্ডটা সঙ্গে সঙ্গে H+ কে ধরে নিল। ঠিক আছে, তাহলে সঙ্গে সঙ্গে যখনই H+ কে ধরলো তখনই এখানে কি তৈরি হয়ে গেল, যখনই H+ কে ধরলো তখনই এখানে তৈরি হয়ে গেল CH3 CH3 CH3, এবং এর বন্ডটা ভেঙে গিয়ে H+ কে ধরেছে। তাহলে কি ব্যাপারটা দেখো, জিনিসটা এইভাবে খেয়াল করো ভালো করে। বন্ডটা ভেঙেছে মানে এখানে আমার প্লাস চার্জ হয়েছিল, এখানে নেগেটিভ চার্জ হয়েছিল, এই যে নেগেটিভ চার্জ দিয়ে এবারটা H+ কে ধরে নিয়েছে, তাহলে এখানে পজিটিভ চার্জটা পড়ে রয়েছে, অর্থাৎ এখানে একটা প্লাস চার্জ পড়ে রয়ে গেছে। এই যে প্লাস চার্জটা, এই প্লাস চার্জটা কত ডিগ্রি, কত ডিগ্রি, 3 ডিগ্রি। আর 3 ডিগ্রি মানে হাইলি স্টেবল, প্রচন্ড রকমের স্থায়ী, হাইলি স্টেবল এলিমেন্ট হচ্ছে কার্বোক্যাটায়ন। হাইলি স্টেবিলিটি, কার্বোক্যাটায়নের স্টেবিলিটি কি হয়, 3 ডিগ্রি, তারপরে 2 ডিগ্রি, তারপরে 1 ডিগ্রি। এটা হচ্ছে কার্বোক্যাটায়নের স্থায়িত্বের ক্রম। এটা আমরা অনেক আগে থেকে জেনে এসেছি, ক্লাস 11-এ জেনারেল অর্গানিক কেমিস্ট্রিতে আমরা খুব ভালো করে পড়েছি যে কার্বোক্যাটায়নের স্টেবিলিটি কম। তাহলে এটা একটা হতে পারে, এইরকম ভাবে ভাঙবে।
এবারে স্যার আরো একটা তো স্যার ভাঙতে পারে, আপনি সেইভাবে ভাঙলেন, আমি অন্যভাবে ভাঙবো। ঠিক আছে, তাই হোক, তুমি অন্যভাবেই ভাঙো। অন্যভাবে কি রকম? এই বন্ডটা তো এই দিক থেকে বাবা এই দিকেও ভাঙতে পারতো, মানে এই যে বন্ডটা এই দিক থেকে এই দিকে গেল, এ তো এই দিক থেকে এই দিকে হতে পারতো। এখানে একটি প্লাস চার্জ, এখানে একটি মাইনাস চার্জ হতে পারতো, এবং এই মাইনাস চার্জটি দিয়ে এই হাইড্রোজেনটাকে নিতে পারতো। তাহলে এই ঘটনাটি যদি ঘটতো তাহলে কি জিনিসটি হতো? এই ঘটনাটি ঘটলে যে জিনিসটি ঘটতো সেটা হচ্ছে এখানে একটা CH3, এখানে একটা CH3, এইখানটাই CH3 হলো, এখানে একটা CH3 হলো, এবং এখানে হয়ে যাচ্ছে, তাহলে দেখো এখানে নেগেটিভ এখানে প্লাস, এবং এখানে আমার হয়ে যাচ্ছে একটি প্লাস চার্জ, আর এখানে হচ্ছে আমার একটি হাইড্রোজেন। অর্থাৎ এখানে যে গরিব উৎপন্ন হলো, এই গরিবটা কি? এই গরিবটা হচ্ছে 1 ডিগ্রি কার্ব, অর্থাৎ এখানে গরিব হচ্ছে 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন। তো ভেরি ভেরি গরিব, প্রচন্ড গরিব। এখানে কি হয়ে যাচ্ছে তাহলে? হাইলি আনস্টেবল, তার কারণে 1 ডিগ্রি কার্বোক্যাটায়নের স্থায়িত্ব একদম নেই। তো আমরা বলছি দেখো বাবা এইভাবে কাজ হবে না, ছেড়ে দাও। তাহলে এই স্টেপটা কোনোভাবেই ফলো করা গেল না। তাহলে প্রথম ধাপে প্রথমে কি হলো, অ্যাসিড নিয়ে নিল, দিয়ে দিল H+, কাকে? H2O কে। দেন ওই H2O+টা কি করলো, এখানে ছেড়ে দিল, দিয়ে এইখানে কি করেছে দেখো গোটা জিনিসটা এখানে সুন্দরভাবে আমরা কিন্তু ডিসকাশন করে দিলাম গোটা জায়গাটা। এবারে যখনই যেই মুহূর্তে এখানে এই জিনিসটা উৎপন্ন হয়ে গেছে, ঠিক আছে, তাই ওই মুহূর্তে কি করবে, এই দিক থেকে লোন পেয়ার এখানে ইলেকট্রন রেখে দিয়ে দিচ্ছে, কারণ এই যে জল বেরিয়ে যেতে চাইছে নিজের মতো করে, বলছে না বাবা আমি অক্সিজেন প্লাস চার্জ নিয়ে থাকতে পারবো না। তাহলে এখান থেকে অটোমেটিক্যালি সঙ্গে বেরিয়ে গেল একটা H2O, এখান থেকে একটা জল বেরিয়ে চলে গেল। তাহলে এটা গেল আমার ফার্স্ট স্টেপ। ক্লিয়ার হয়েছে প্রথম ধাপটা? প্রথম ধাপটা সুন্দর করে সবাই ছবি এঁকে নিয়ে, সুন্দর করে ছবি এঁকে নিয়ে বা স্ক্রিনশট তুলে নিন। টাইম দিচ্ছি, স্ক্রিনশট তুলে নিন। ঠিক আছে, এটা গেল আমার প্রথম ধাপ। এরপরে দ্বিতীয় ধাপে কি হচ্ছে, সেকেন্ড স্টেপ। সেকেন্ড স্টেপে কি হচ্ছে? সেকেন্ড স্টেপে এই যে আমার একটা হাইলি স্টেবল যে কার্বোক্যাটায়ন জেনারেট হলো, ঠিক আছে, হাইলি স্টেবল কার্বোক্যাটায়ন যে জেনারেট হয়েছে, সে বাবা জীবন আবার তো প্লাস চার্জ হয়ে হাইলি স্টেবল। এবারে ও কি করতে পারে, ও এইখানে কি করবে, ওই যে জল আবার ফাঁকা হয়ে চলে গেছে, জল আবার লোন পেয়ার হয়ে গেছে, মানে এখানে জল নিউক্লিওফাইল হয়ে বসে গেছে, আবার এখানে জল আবার এখানে নিউক্লিওফাইল আছে, এবং কার্বোক্যাটায়ন এখানে সুন্দর ফাঁকা জায়গা আছে কার্বোক্যাটায়নের বিক্রিয়া করার মতো, কারণ এখানে কার্বোক্যাটায়নে প্লাস চার্জ, অর্থাৎ ভ্যাকেন্ট পি অরবিটাল হয়ে বসে আছে এখানে প্লাস চার্জ, মানে তার প্রচুর ফাঁকা জায়গা দাও, দিয়ে দাও আমাকে। তাহলে এখানে কি হলো, অক্সিজেন তার লোন পেয়ারটা দিয়ে দিল, যার ফলে এখানে পরবর্তীকালে স্ট্রাকচারটা কি দেখতে পাওয়া যাবে, পরবর্তীকালে স্ট্রাকচারটা কি দেখতে পাওয়া যাবে, এই হচ্ছে OH2+। ক্লিয়ার? বুঝতে পারা গেল? ঠিক আছে, এইবারে কি হবে, থার্ড স্টেপ। থার্ড স্টেপ এখানে আবার একই রকম সমস্যা। কি রকম সমস্যা? এখানে তো যা ছিল ছিল, কোনো অসুবিধা নেই আমার। এ প্লাস চার্জ, আবার অক্সিজেনের উপর প্লাস চার্জ, এবং অক্সিজেন ছটপট 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 করছে, অক্সিজেন আবার ছটপট করছে, বলছে না আমার কাছ থেকে নিয়ে যাও, আমার কাছ থেকে নিয়ে যাও। এবারে বসে আছে মার্কেটে কে, মার্কেটে আমার বসে আছে HSO4-, উনি তো বাবু অনুঘটক। অনুঘটক বাবু কি, অনুঘটক বাবু তো আবার তো যে ফর্মে তাকে ফিরে আসতে হবে, সে বাবু কি করলো, সে বাবু সুন্দর করে হাইড্রোজেনটা যেটা ছেড়ে দিয়েছিল সেটা নিয়ে নিল, এবং তোমাকে বললো নাও বাবা তুমি তোমার ইলেকট্রন নিয়ে দিয়ে, আলটিমেটলি এখানে আমার কি উৎপন্ন হয়ে গেল, আলটিমেটলি এখানে আমার টারসিয়ারি বিউটাইল অ্যালকোহল উৎপন্ন বলে দিয়েছে উত্তর একটা। তার মানে আমি কি বলছি, প্রথম স্টেপে কি হলো, প্রথম স্টেপে কার্বোক্যাটায়নটা জেনারেট হলো, পাতি কথা, প্রথম স্টেপে আমার কার্বোক্যাটায়ন জেনারেট হয়েছে। সেকেন্ড স্টেপে যে H2O-টা মুক্ত হয়েছিল, সেই H2O-টা যে কার্বোক্যাটায়নটা মুক্ত হয়ে মানে তৈরি হয়েছিল, সেই কার্বোক্যাটায়নটাকে অ্যাটাক করে সে আবার একটা কি করলো, আবার একটা টারসিয়ারি বিউটাইল যে অ্যালকোহলে, সেখানে একটা প্রোটন যুক্ত একটা কম্পাউন্ড তৈরি করলো। থার্ড স্টেপে কি হলো, থার্ড স্টেপে যে H+টা ছিল, সেই H+টা ত্যাগ করে একটা 3 ডিগ্রি অ্যালকোহলে পরিণত হয়ে গেল, একটা 3 ডিগ্রি অ্যালকোহলে পরিণত হয়ে গেল। তাহলে প্রত্যেকটা স্টেপ সুন্দর করে বুঝতে পারা গেল।
ভালো করে নোট করবে, কিন্তু আবারও বলছি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে জিনিসগুলো, কথাগুলো শুনবে এবং ভালো করে নোট করবে। বুঝতে পারলে? আশা করি প্রত্যেকটা কথা তোমাদের কাছে পরিষ্কার হয়ে গেছে, ক্লিয়ার? এছাড়া এখানে মানে এতটা পর্যন্ত, এটা তোমাদের আজকে এতটা পর্যন্ত যেটা বলছি এটা তোমাদের বোর্ডের জন্য ইম্পর্টেন্ট, এটা বোর্ডেও আসে, প্রায় আসে, তবে এটা বোর্ড নিট দুটোর জন্যই খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, আরেকটা রিঅ্যারেঞ্জমেন্ট হতে পারে, রিঅ্যারেঞ্জমেন্ট হতে পারে, ঠিক আছে, রিঅ্যারেঞ্জমেন্ট রিঅ্যাকশন, অর্থাৎ যদি দেখতে পাওয়া যায় কার্বোক্যাটায়নের স্টেবিলিটি ফার্দার বাড়তে পারছে, তখন রিঅ্যারেঞ্জমেন্ট হতে পারে। এবং এই রিঅ্যারেঞ্জমেন্টটা ম্যাক্সিমাম তোমাদের কম্পিটিটিভ এক্সাম মানে তোমার নিট এবং জেইতেই আসবে, এটা কিন্তু বোর্ডের জন্য ইম্পর্টেন্ট নয়, এটা বোর্ডের জন্য ইম্পর্টেন্ট। বুঝতে পারলে? রিঅ্যারেঞ্জমেন্ট রিঅ্যাকশনটা কিন্তু তোমাদের বোর্ডে আসবে না, একদম স্পষ্টভাবে বলে দেবো, কোনো রকম রিঅ্যারেঞ্জমেন্ট রিঅ্যাকশন কিন্তু তোমাদের বোর্ডে আসবে না, এটা একদম স্পষ্ট, তোমাদের এতটা পর্যন্ত এই জায়গাতে পড়বে। এরপরে যেটা পড়াবো রিঅ্যারেঞ্জমেন্ট রিঅ্যাকশন, এটা কিন্তু তোমাদের লাগবে না, তোমাদের প্রয়োজনে এটা লাগবে। বুঝতে পারা গেল?